আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে অনুচ্ছেদ লেখার নিয়ম নিয়ে আমরা একটা ক্লাস দিয়েছিলাম এবং বলেছিলাম আমাদের এই ভিডিওটা কেউ দেখলে আশা করি অনুচ্ছেদ নিয়ে তার আর কোনো প্রবলেম হবে না। পরীক্ষার হলে যে কোনো অনুচ্ছেদ বাংলা দ্বিতীয় পত্রে পড়ুক সে সহজে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে, টেস্টেও এবং ফাইনাল পরীক্ষাতেও। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকে ক্লাস নিয়ে আসছি, সেটা হচ্ছে প্রতিবেদন। বাংলা দ্বিতীয় পত্রের কোনো কিছু যদি কঠিন বলে মনে হয় সেটা মনে হয় সেটা হচ্ছে প্রতিবেদন। এই প্রতিবেদন কঠিন মনে করার কিচ্ছু নাই। আজকের ক্লাসটা দেখার পর তোমার কাছে মনে হবে যে প্রতিবেদনে এত সহজে লেখা যায়, প্রতিবেদনের টোটাল প্রবলেমটাই আজকে ইনশাআল্লাহ সলভ করে দিব মাত্র 250 টাকায়। যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। আমাদের রাইটিং পার্টের 1 বাই 1 ক্লাস আপলোড হচ্ছে ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতর। আমি বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় পত্র যতগুলো রাইটিং পার্টের ক্লাস থাকবে টোটাল আপলোড কমপ্লিট করে ফেলবো। তার পরবর্তীতে গ্রামার অংশ নিয়ে ক্লাস শুরু করে দিব এবং আমরা এই প্রত্যেকটা ক্লাসের একটা করে পিডিএফ কপি আমাদের যে কোর্সে 250 টাকার কোর্সে তোমরা যুক্ত হচ্ছে সেখানে কিন্তু দিয়ে রাখছি। ওইখান থেকে তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারবে, ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারবে। আজকে আমরা প্রতিবেদন রিলেটেড যে ক্লাসটা দিব, এই প্রতিবেদন রিলেটেড ক্লাসটার একটা মানে আছে, একটু খেয়াল করে দেখো। বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন আমাকে লিখতে বলেছে। প্রতিবেদনে আমি দেখো আমার নাম ইউজ করেছি, যেন আমি একজন রিপোর্টার। আমি একটা প্রতিবেদন লিখছি, আমি একজন রিপোর্টার, সেই রিপোর্টার হিসেবে আমি একটা নাম ইউজ করেছি। আচ্ছা, তোমরা কি জানো যে সংবাদ প্রতিবেদন কয় টাইপের হয়ে থাকে? 2 টাইপের হয়। এক হচ্ছে নির্দিষ্ট একটা পত্রিকার সে রিপোর্টার হিসেবে একটা প্রতিবেদন লিখছে। দ্বিতীয়ত হচ্ছে সুনাগরিক হিসেবে একটা প্রতিবেদন লিখছে, অর্থাৎ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি একটা প্রতিবেদন লিখছি। সাধারণত তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বই আমি যতগুলো প্রতিবেদন দেখলাম প্রত্যেকটাতেই দেখলাম যে নির্দিষ্ট কোনো একটা পত্রিকার রিপোর্টার হিসেবে সে একটা রিপোর্ট করছে। সেক্ষেত্রে এই কোয়ালিটির প্রতিবেদন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 90%। এবং সাধারণ নাগরিক হিসেবে যে প্রতিবেদনগুলো থাকে এইগুলো আমি বইতে তেমন একটা পাই নাই, সেক্ষেত্রে এগুলো আসার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। তারপর আমরা প্রতিবেদন যে 2 টাইপের আছে 2 টাইপই তোমাদের শিখিয়ে দেবো। তোমাদের পরীক্ষায় যেই টপিকে প্রশ্ন আসুক প্রথমত সুন্দর করে টপিকটা পড়বে, যে টপিকটা আসলে কি। এখানে টপিক হচ্ছে বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন। তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী, সেক্ষেত্রে আমার মনে হয় যে স্কুলে যে কয় বছর পার করেছো প্রত্যেক বছরে তোমরা একটা করে বিদায় অনুষ্ঠানের সম্মুখীন হয়েছো। যারা নতুন বোর্ড পরীক্ষা দিবে তাদের নিয়ে এই অনুষ্ঠানটা করা হয় বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে। এই যে তোমরা পরীক্ষার্থী না, তোমাদের বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে অর্থাৎ জানুয়ারির আগে হয়তো বা নভেম্বরে বা ডিসেম্বরে তোমাদের নিয়ে একটা বিদায় অনুষ্ঠান করবে স্কুল কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠানে অনেক স্মৃতি থাকে। বিদায় অনুষ্ঠানে কিভাবে শুরু হয়েছে, কে কে উপস্থিত ছিল, মাঝখানে কি হয়েছে, ফিনিশিং কিভাবে হলো, শিক্ষার্থীরা বক্তব্য দিল, স্কুলের টিচাররা কে কে বক্তব্য দিয়েছিল, তারপরে যদি গণ্যমান্য কোনো ব্যক্তি থাকে কি কি কথা বলেছিল, এই টোটাল তথ্যগুলো নিয়েই সুন্দর করে যে রিপোর্টটা লিখবে সেটাই হবে তোমার বিদায় সংবর্ধনা সম্পর্কিত একটা প্রতিবেদন। এখন এই লেখাটুকু তো আমি লিখতে পারবো, কিন্তু শুরুটা করব কিভাবে? শুরুটা হচ্ছে মেইন। শুরু যদি না করতে পারো তাহলে তো শিক্ষক বুঝতেই পারবে না যে তুমি কি প্রতিবেদন লিখেছো। এই শুরুটাই মূলত আজকের ভিডিওতে শেখাবো। আর টপিক যেটা সেটা তুমি একদম সহজে লিখতে পারবে, কারণ কি এই টপিকগুলো হচ্ছে তোমার জানাশোনা টপিক। তুমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছো, এগুলো তোমার মুখস্থ করার মতো কিছু নাই, শুধুমাত্র ফরম্যাটটা জেনে রাখো। এই ফরম্যাটটা ইউজ করে পৃথিবীর যে কোনো প্রতিবেদন তুমি পরীক্ষার হলে সহজে লিখতে পারবে। ফরম্যাটটা কি? যখনই আমি সুন্দর করে প্রশ্নটা পড়লাম যে বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কিত সংবাদ প্রতিবেদন, আমাকে শিরোনামটা উপরে সুন্দর করে এভাবে লিখে নিতে হবে। তুমি যদি ফন্ট সাইজ অর্থাৎ খাতায় যেরকম লিখবে পরবর্তী অংশগুলো, এর থেকে ফন্ট সাইজ এখানে যদি একটু বড় করো, সেই সাথে সুন্দর করে একটা আন্ডারলাইন করো একদম মিডিল পর্যায়ে, তাহলে লেখার একটা সৌন্দর্য চলে আসবে। এখানে আমি লিখেছি সাজুরিয়া জেহারাজুরিন উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। আমি যে রিপোর্ট করছি এই রিপোর্টের একটা শিরোনাম দিয়েছি। এখানে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যে এখানে কিন্তু বিদ্যালয় বলেছে, কোনো স্কুলের নাম উল্লেখ করে নাই। যদি কোনো স্কুলের নাম উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই মাস্ট বি এখানে শিরোনামে সেই নামটা উল্লেখ করবে যে অমুক স্কুল। যদি কোনো স্কুলের নাম উল্লেখ করা না থাকে তাহলে তোমার নিজস্ব স্কুলের নামটা তুমি এখানে উল্লেখ করবে। যেমন আমার স্কুলের নাম হচ্ছে সাজুরিয়া জেহারাজুরিন উচ্চ বিদ্যালয়, তো আমি এই নামটা এখানে ব্যবহার করেছি। আর প্রশ্নে কোনো নাম দেওয়া থাকলে সেই নামটা এখানে ইউজ করবে। আচ্ছা, মনে করো যে এই বিদায় সংবর্ধনা রিলেটেড প্রতিবেদন আসলো না, তাহলে কোন টপিকে আসবে? প্রশ্নে যেই টপিকে প্রতিবেদন আসবে ওই টপিক থেকে একটা শিরোনাম নিয়ে এখানে সুন্দর করে বসিয়ে দিবে, অর্থাৎ প্রশ্নের এই টপিকটাই হবে এই শিরোনাম। সেখানেই সুন্দর করে শিরোনামটা তুমি বসিয়ে দিবে। যে কোনো টপিকে আসো প্রশ্ন দেখবে আর শিরোনামটা প্রশ্ন দেখে দেখে সুন্দর করে এখানে লিখে দিবে। ওকে, শিরোনামটা মাস্ট বি প্রথমে আমাকে দিতে হবে, ওইটা লিখে আমি সুন্দর করে একটা আন্ডারলাইন করে দিব, তাহলে আমার লেখার একটা সুন্দর
সৌন্দর্য চলে আসবে। তারপর থেকে আমি সুন্দর করে প্রতিবেদনটা লেখা শুরু করে দিব। প্রতিবেদনে মানে এক ঢালাওভাবে অনুচ্ছেদে যেমন বলেছিলাম যে কোনো পার্ট হবে না, এক ঢালাওভাবে তোমাকে লিখতে হবে। প্রতিবেদনে এরকম কোনো নিয়ম নাই। প্রতিবেদনে তুমি 2-3টা পার্ট করতে পারো, সুন্দর করে পার্ট করে করে তুমি গুছিয়ে লিখতে পারো। এবার আমি মেইন ফরম্যাটে যাওয়ার আগে তোমাদেরকে একটা সুন্দর জিনিস শিখে রাখি, যেটা মাথায় রাখলে তুমি যে কোনো প্রতিবেদন সহজে লিখতে পারবে, অর্থাৎ তোমার দ্বারা কোনো ধরনের কোনো ভুল হবে না। এক নম্বরে এখানে প্রতিবেদকের নামটা অবশ্যই মাস্ট বি দিতে হবে। হেডলাইন তো থাকবে, হেডলাইন থাকবে, প্রতিবেদকের নাম থাকবে, ঘটনার স্থান এবং তারিখ, এগুলো মাস্ট বি দিতে হবে। ঘটনার স্থান, তারিখ, প্রতিবেদকের নাম। এখন দেখো সুন্দর করে যখন আমি হেডলাইনটা লিখে ফেললাম, শিরোনামটা লিখে ফেললাম, লেখার পরবর্তীতে এখন কি দিতে হবে? প্রতিবেদকের নাম দিতে হবে। এই যে এখানে প্রতিবেদক হচ্ছে সোহেল রানা। সোহেল রানা কে? আমি নিজে এই প্রতিবেদনটা লিখছি, সেক্ষেত্রে আমি হচ্ছে প্রতিবেদক, আমার নামটা এখানে ইউজ করেছি। যদি তোমাদের প্রশ্নে প্রতিবেদকের নাম উল্লেখ করা থাকে তাহলে ওই নামটা তোমাকে এখানে বসাতে হবে। আর যদি কোনো ধরনের কোনো প্রতিবেদকের নাম উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে তুমি যেহেতু প্রতিবেদনটা লিখছো, সেক্ষেত্রে তুমি তোমার নামটা এখানে সুন্দর করে বসিয়ে দিবে। এর পরবর্তীতে ঘটনার স্থানটা দিতে হবে, স্থান মানে জায়গাটা দিতে হবে। এই জায়গাটা হচ্ছে রাজবাড়ী। তারপরে কোমা ইউজ করে আমার নাম সোহেল রানা লেখার পর দেখো কোমা দিয়েছি, রাজবাড়ী লেখার পর কোমা দিয়েছি। তারপরে 15ই জানুয়ারি 2026 এই প্রতিবেদনটা আমি যেই দিন লিখছি সেই তারিখটা হচ্ছে 15ই জানুয়ারি 2026। এই সেম ফরম্যাটটা তুমি যেই প্রতিবেদনই লেখো না কেন, যদি তুমি নিজে প্রতিবেদক হও বা রিপোর্টার হও, সেক্ষেত্রে তোমাকে এইটা মাস্ট বি দিতেই হবে সকল প্রতিবেদনের ক্ষেত্রে, এটা মাথায় রাখবে। আর তোমাদের পরীক্ষায় সাধারণত যেই কোয়ালিটির প্রতিবেদন আসবে, সেক্ষেত্রে এই প্রতিবেদনটা মাথায় রেখো, কারণ কি এইটাও পরীক্ষার হলে চলে আসতে পারে। আর যদি এইটা না আসে, তাহলে এই ফরম্যাটটা মাথায় রাখলে অন্যান্য প্রতিবেদনও তুমি পরীক্ষার হলে সহজে লিখতে পারবে। এই সেম ফরম্যাটটা মাথায় রাখবে যে প্রথমে প্রতিবেদকের নাম দিতে হবে, প্রশ্নে নাম উল্লেখ করা না থাকলে আমি নিজের নামটা বসিয়ে দিব, তারপরে আমার জেলার নামটা এখানে দিব, তারপরে কোমা দিয়ে যেদিন আমি এই প্রতিবেদনটা লিখছি ওই প্রতিবেদনের তারিখ, মাস, সালটা আমি দিয়ে দিব। যখন আমার এটা দেওয়া শেষ, তখন আমি মেইন ফরম্যাটে এবার লেখা স্টার্ট করব। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাজুরিয়া জেহরা জেরেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত 14ই জানুয়ারি, যখনই আমি এখানে কথাটা গত ইউজ করেছি। আচ্ছা বলো তো, যে যেদিন ঘটনাটা ঘটে ওই দিন কি কেউ প্রতিবেদন লেখে? মানে ঘটনাটা ঘটছে, আমি এখনই প্রতিবেদন লিখে পাঠিয়ে দিচ্ছি, এরকম হয়? অবশ্যই তার একদিন পরে হবে, নয়তো বা 2 দিন পরে হবে, যে কালকে এরকম হয়েছিল। আবার অনেক সময় দেখা যায় যে সকালে হচ্ছে, কেউ বিকালে লিখছে। সেক্ষেত্রে সময়টার দিকে একটু খেয়াল রাখবে যে আমরা যেদিন প্রতিবেদন লিখছি তার 1 দিন বা 2 দিন আগে ঘটনাটা ঘটে গেছে, এইটা আমরা এখানে উল্লেখ করে দিব যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাজুরিয়া জেহারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত 14ই জানুয়ারি, আমি লিখছি কত তারিখে? 15ই জানুয়ারি। বিদায় সংবর্ধনা হয়েছে কবে? 14ই জানুয়ারি 2026 রবিবার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে মেইন ফরম্যাট, অর্থাৎ তোমার স্টার্টিং। এই স্টার্টিংটা যদি সুন্দর করতে পারো, তাহলে পরবর্তী প্রতিবেদনের যে অংশগুলো আছে এগুলো লেখা তোমার জন্য কঠিন হবে না, কারণ কি ওইগুলো অলরেডি তুমি জানো যে বিদায় অনুষ্ঠানে কি কি হয়, কারা কারা উপস্থিত থাকে, তারা কি কি ভাষণ দিতে পারে। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো দেওয়া থাকে, সেই বক্তব্যতে অনেক আবেগ জড়িত থাকে, অনেকে কান্না করে ফেলে বক্তব্য দিতে গিয়ে। সেই সাথে স্কুলের টিচাররা যখন বক্তব্য দেয় তাদের কি মতামত থাকে বা অভিমত থাকে, এই টোটাল বর্ণনাগুলোই হচ্ছে আমার এই বিদায় সংবর্ধনা রিলেটেড প্রতিবেদন। এখন ওই বর্ণনাগুলো তো আমি একের পর এক সাজিয়ে দিব, কিন্তু শুরুটা যদি ভালো না হয় তাহলে ওই প্রতিবেদনে আমি নাম্বার পাবো না। ওইগুলো আমি লিখতে পারবো, ওইগুলো নিয়ে ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে এইগুলো নিয়ে, যে আমি প্রতিবেদন লেখার সময় আগে প্রশ্নটা দেখবো, প্রশ্ন দেখে একটা শিরোনাম সুন্দর করে এখানে বসিয়ে দিব। বসানোর পর আমি যেহেতু নিজে প্রতিবেদক, সেক্ষেত্রে আমি এখানে আমার নামটা উল্লেখ করেছি। যদি আমি নিজে প্রতিবেদক না হয়, যদি প্রশ্নে কোনো প্রতিবেদকের নাম উল্লেখ করা থাকে, তাহলে সেই নামটা এখানে আমি দিয়ে দিব। পরবর্তীতে আমি স্থানটা দিব, সেটা হচ্ছে রাজবাড়ী জেলা। তারপরে তারিখ 15ই জানুয়ারি 2026, অর্থাৎ যেদিন প্রতিবেদনটা লিখছি ওই সময়টা আমি এখানে উল্লেখ করেছি। তার পরবর্তীতে যেখানে এই বিদায় সংবর্ধনাটা হয়েছে সেই রিলেটেড একটা ইন্ট্রো দিব। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাজুরিয়া জেহারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত 14ই জানুয়ারি 2026 রবিবার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মনে করো এই রিলেটেড প্রতিবেদন আসলো না, অন্যান্য কোনো একটা ঘটনা নিয়ে দিল, ওই ঘটনাটা কোন জেলায় ঘটেছে, কোন উপজেলায় ঘটেছে, সেটা সুন্দর করে উল্লেখ করে ওই রিলেটেড তুমি একটা ইন্ট্রো দিয়ে দিবে, তাহলেই হয়ে গেল। অর্থাৎ প্রতিবেদন এইটা আসুক বা অন্য যে কোনো একটা আসুক, এই ফরম্যাটটা সেম কোয়ালিটি থাকবে। এই ফরম্যাটটা ইউজ করে সেই রিলেটেড প্রতিবেদনটা তুমি লিখবে। যখনই আমার এতটুকু লেখা শেষ, এইবার আমি বিদায় অনুষ্ঠানে আসলে কি কি হয় সেই ঘটনাটা একটা বর্ণনা দিব। ওই বর্ণনাটা দিয়ে দিলে আমার প্রতিবেদনটা শেষ। প্রতিবেদনের মেইন অংশ হচ্ছে এটা যদি সুন্দর করে লেখা যায়, পরবর্তী বর্ণনা কোনো ফ্যাক্ট না। তার পরবর্তীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কলিমহর ইউনিয়নটা হচ্ছে এই স্কুলটা, এই প্রতিষ্ঠানটা যে জায়গা, সেই ইউনিয়নের নাম হচ্ছে কলিমহর ইউনিয়ন। এখন তোমার প্রতিষ্ঠানটা কোন ইউনিয়নে, সেই ইউনিয়নের নামটা তুমি এখানে উল্লেখ করবে। যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি
আরিফ মোল্লা, তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থী মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, তাই শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জনের জন্য তিনি আহ্বান জানান। এবছর বিদ্যালয়টি মানবিক বিজ্ঞান ও ব্যবসা শাখা হতে মোট 115 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। সাজুরিয়া জেহাজিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর মাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজকর্মী হাসান আলী এবং সাজুরিয়া জেহাজিন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বিহারী মালাকার। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়। আমি এখানে ছোট্ট আকারে শেষ করে দিয়েছি। এখন তোমাদের যদি মনে হয় যে পরীক্ষার যে খাতায় তুমি লিখছো সেই খাতায় লেখাটা ছোট হয়ে যাচ্ছে, এখানে দেখো আমি পুরো প্রতিবেদনে আমি কিন্তু কোথাও কোনো শিক্ষার্থী কোনো বক্তব্য দিয়েছি কিনা সেটা কিন্তু বলি নাই। তোমার যদি মনে হয় যে ফরম্যাটটা ছোট হয়ে যাচ্ছে তাহলে তুমি এখন স্টুডেন্টদের বক্তব্য দিবে। অনেক শিক্ষার্থী এখানে বক্তব্য রাখে এবং বক্তব্যের এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো কি করে উচ্চারিত করে বা স্মৃতিগুলো মনে করে তারা বক্তব্য দেয়। সেই সাথে অনেক শিক্ষক আছে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। এই ধরনের ইনফরমেশন তুমি আরো 4-5 লাইন এখানে ঢুকে দিতে পারো। অর্থাৎ বিদায় অনুষ্ঠান সম্পর্কে আমাদের ধারণা আছে, এতগুলো বছর আমরা স্কুলে পার করেছি, প্রত্যেকটা বছর একটা করে বিদায় অনুষ্ঠানের সম্মুখীন হয়েছি। সেক্ষেত্রে সেই বিদায় অনুষ্ঠানে যা যা ঘটনা ঘটেছে ওই ঘটনাগুলো সুন্দর করে আমাকে এখানে উল্লেখ করতে হবে, তাহলে আমার প্রতিবেদনটা হয়ে গেল। অর্থাৎ প্রতিবেদনের পরবর্তী অংশ লেখার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, ওইটা আমি জাস্ট আমার চোখের সামনে দেখবো যে আমার বিদায় অনুষ্ঠানে কি হয়েছিল ওইগুলো মনে করে সুন্দর করে এখানে লিখে দিব। কিন্তু মনে রাখতে হবে জাস্ট এই ফরম্যাটটা, যে প্রশ্ন যা আসছে ওই প্রশ্ন রিলেটেড আমি একটা হেডলাইন দিব। হেডলাইন দেওয়ার পর আমি যেহেতু প্রতিবেদক আমার নামটা লিখেছি, পরবর্তীতে ঘটনাটা যে জেলায় ঘটেছে সেই জেলার নামটা লিখেছি, তারিখ দিয়েছি 15 জানুয়ারি 2026, যেই তারিখে লেখা হচ্ছে সেই তারিখটা দিয়েছি। পরবর্তীতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাজুরিয়া জেহাজিন উচ্চ বিদ্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। কবে হয়েছে, কত তারিখে হয়েছে সে রিলেটেড একটা ইন্ট্রো দিয়েছি। এইটা দেওয়ার পরবর্তীতে মেইন টপিকে আলোচনা শুরু, বিদায় অনুষ্ঠানে কি কি হয়, কি কি ঘটেছে টোটাল বর্ণনাটা দিয়ে দিলে তাহলে প্রতিবেদনটা হয়ে গেল। এই রিলেটেড প্রতিবেদন আসলো না, অন্য একটা টপিকে আসলো, সেই টপিক রিলেটেড এই সেম কোয়ালিটিতে বর্ণনা দিয়ে দিবে। সাধারণত পরীক্ষায় যে কোয়ালিটির প্রতিবেদনগুলো এসে থাকে এই টপিকগুলো আমাদের জানা থাকে, প্রত্যেকেরই জানা থাকে। যেমন ধরো বৃক্ষরোপণ রিলেটেড হতে পারে, যে আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ মেলা অনুষ্ঠিত হয়েছে, সেই মেলায় কারা কারা উপস্থিত ছিল, কিভাবে কি হলো, তারা শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলো, পরবর্তী সেই অনুষ্ঠানের শুরুটা কিভাবে হলো, শেষটা কিভাবে হলো, এই টোটাল রিলেটেড বর্ণনা দিয়ে দিলে ওই রিলেটেড প্রতিবেদন হয়ে গেল। সাধারণত আমাদের সংবাদপত্রে প্রকাশের যে কোয়ালিটির প্রতিবেদন আমাদের এসএসসি পরীক্ষায় এসে থাকে এগুলো তেমন আহামরি কঠিন না, কিন্তু আমরা এটাকে কঠিন মনে করি। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী যদি আজকের এই ফরম্যাটটা যেভাবে শিখালাম সেটা যদি মাথায় রাখে তাহলে পরীক্ষার হলে যে কোনো প্রতিবেদন সে সহজেই লিখতে পারবে। এবং এই প্রতিবেদনের আমরা একটা সুন্দর করে ফরম্যাট যাতে তোমরা আরো সহজে বুঝতে পারো সেই ফরম্যাটটা পিডিএফ আকারে আমাদের পিডিএফ কোর্সে দিয়ে রাখবো, ওইখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারবে। শুধুমাত্র প্রতিবেদন না, আমাদের রাইটিং পার্টের প্রত্যেকটা ফরম্যাটেও খেলে দেওয়া থাকবে। এই জন্য যারা এখনো আমাদের 250 টাকার এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।